এতটুকু বলে রিক্ত ক্ষিপ্র বেগে আমাকে বাইরের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। এলোমেলো শাড়ি কুচিতে পা বেঁধে পড়ে যেতেও নিচ্ছিলাম কয়েকবার, নিজেকে কোনো মতেই সামলে নিয়েছি। রিক্তর বড় বড় কদমের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না, আশেপাশেও দৃষ্টি দিতে পারছি না। রিক্ত শুষে হাঁটা শুরু করেছে, দিক বিদিক শূন্য হয়ে আমারও তার সাথে হাঁটতে হচ্ছে। গাড়িতে বসে এক প্রকার উড়িয়েই রিক্ত আমাকে বাড়িতে নিয়ে এসেছে, অতঃপর আমাকে বাড়ির রাস্তায় ফেলেই সে হাওয়া হয়ে গেছে। গালে এক হাত রেখে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছি বাবার দিকে। বাড়িতে আসতেই বাবার শক্ত হাতের চর পড়েছে গালে, শুধু চরই পড়েনি, হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে আমাকে মারার জন্য তেড়ে এসেছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই বাড়ির সবাই আমাকে ভুল বুঝতে লাগলো। রাহাত ভাইয়ার বউ তো বলেই ফেললেন, এই বাড়ির মেয়েদের মনে হয় রক্তেই মিশে আছে বিয়ের দিন বর ছেড়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়া। পালিয়ে যেহেতু যাবেই তাহলে আগেই যেত। বিয়ের দিন কেন বাবা? ভাইয়ের মান ইজ্জত নষ্ট করে গেল। ঘরের ড্রয়িং রুমে দাঁড়িয়ে ছিল বাবা, চাচা, ভাইয়েরা সকলে। কেউ একটা কিছু বলেনি, সবাই ভেবেছে আমি কারোর সাথে পালিয়ে গেছি। আরে তোদের বাড়ির মেয়ের ওপর তোদেরই বিশ্বাস নেই? অবশ্য বিশ্বাসটা ফুপিয়ে আগে ভেঙে দিয়েছে। সবাই যেহেতু আমায় ভুল বুঝেছে তাই আমিও আর জেদ ধরে কাউকে কিচ্ছু বললাম না, বলতে গেলে বলার মতো পরিস্থিতিও ছিল না। নিলয়ের বাবা মা এসে ভেঙে গেল বিয়েটা। আলাদা করে কথা বললাম নিলয়ের সাথে, রিক্ত যা যা করেছে সব কিছুকে খুলে বললাম। সব শুনে নিলয় বলল, সরি জবা, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার বাবা মাও আর তোমাকে মেনে নেবে না। তাছাড়া আমি কারো ইউজ করা জিনিসও ব্যবহার করি না। রুদ্ধশ্বাস কণ্ঠে বললাম, এই তুমি কি বলছো নিলয়? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তো বলছি রিক্ত আমার সাথে কিচ্ছু করেনি। নিলয় অদ্ভুত রকমের হেসে বলল, কেউ তোমাকে তো এমনি এমনি সাজিয়ে রাখার জন্য কিডন্যাপ করে নিয়ে যাবে না। আমরা সবই বুঝি। তুমি কিছু না করলে তো আর রিক্তর মতো ছেলে শুধু শুধু এভাবে তোমার পিছু পড়ে থাকতো না। হয়তো শরীর দেখিয়েই। নিলয়! বিস্ফোরিত হতভম্ব হয়ে গেলাম আমি। নিলয়ের মুখে এই কথা শুনে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আমি। তোমার চিন্তা ভাবনা এত জঘন্য! ছি! চিন্তা ভাবনা আমার জঘন্য নাকি জঘন্য তুমি? নিজের ফুফাতো ভাইয়ের সাথে কি না কি করে এসেছো আমাকে বিয়ে করতে। আমি কেন? কোনো ছেলেই তোমার মতো মেয়েকে বিয়ে করবে না। কথাগুলো বলে আমাকে স্তব্ধ করে দিয়ে চলে গেল নিলয়। আমি যেন কোনো প্রতিক্রিয়া করতেও ভুলে গেছি। হাত পা চালানো তো দূরের কথা, গলা চালানোরও শক্তি পাচ্ছি না। এরপর থেকে আমার দিনগুলো কাটতে লাগলো বিষাক্তময়। রিক্তর কারণে রাস্তায় বের হলেই আমাকে শুনতে হলো মানুষের কটু কথা। সরাসরি না বললেও অগোচরে অনেকেই বলতে শুনেছে, রফিক সর্দারের ওই মেয়েটা বিয়ের দিন পালিয়ে গেছে, দুদিন যেন কোন ছেলের সাথে থেকে বাড়ি ফিরেছে। মানুষের এই ধরনের কটূক্তি আর সইতে পারছিলাম না। বেশি কষ্ট লাগতো নিজের সাথে বাবার নামেও জড়িয়ে বলায়। নিজেকে একেবারে ঘরবন্দি করে ফেললাম। কলেজ যাওয়া, বাইরে ঘাটে বের হওয়া টোটালি বন্ধ করে দিলাম। হঠাৎ একদিন শুনলাম বাবা আবার বিয়ে ঠিক করেছে, তাও আবার এলাকার সবচেয়ে ক্যারেক্টারলেস লোক জেসিমের সাথে। যেই লোককে কিনা চরিত্রের আমার মারধরের কারণে আগের দুই বউ এমনিই চলে গেছে। ভেবেছিলাম প্রকাশ না করলেও বাবা আমাকে খুব ভালোবাসেন, কিন্তু আমার ধারণা ভুল ছিল। বাবা নিজের আত্মসম্মান, মান মর্যাদার, টাকা পয়সাকেই বেশি ভালোবাসেন। তাই তো মা, চাচি, ভাইরা এমনকি চাচা এসে বোঝালো কারোর কথাতে তিনি রাজি হননি, উল্টে বলেছেন, জসিমার মতো লোক যে জবাকে বিয়ে করতে রাজি হয়েছে এই অনেক। বিয়ে দিলে ঘর থেকে আপদ বিদায় হবে। নিজের বাবার মুখে এমন কথা শুনে যেন পাথর হয়ে গিয়েছিলাম আমি। চোখের পানি ভান্ডারও যেন ফুরিয়ে গেছে। সেদিন বুঝেছিলাম মেয়েদের সম্মান ঠিক কতটা ঠুনকো। সামান্য একটা কলঙ্কের দাগ লাগলে হাজার ঘষে মেজেও তা উঠানো অসম্ভব। নাওয়া খাওয়া সব ভুলে গিয়েছি আমি। যে যা বলছে তা শুধু রোবটের মতো শুনে যাচ্ছে। মায়ের কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। বাবার পা ধরে এখনো বসে আছে সে, আমাকে জেসিমের মতো লোকের সাথে বিয়ে না দেওয়ার জন্য আবেদন করছে। আমি একটা টু শব্দও করছি না, চুপচাপ দেয়াল লেপটে দাঁড়িয়েছি। রুম জুড়ে বাড়ির প্রত্যেকটা মানুষ, এমনকি ফুপি ফুপাও এসেছে আজকে বাবাকে বোঝাতে। কিন্তু বাবা নিজের সিদ্ধান্তে অটল, কারো বাবাকে বোঝানোর ক্ষমতা নেই। এত বছর বাদে ফুপিকে দেখলাম নিজে এগিয়ে বাবার সামনে দাঁড়াতে। বাবা গম্ভীর হয়ে সোফায় বসেছিলেন। ফুপি এসে সামনে দাঁড়াতেই তিনি চোখ মিলে ওপরের দিকে তাকালেন। মনে হচ্ছে কথা বলতে ফুপির গলা কাঁপছে, তবুও সাহস নিয়ে বলল, ভাইয়া, তুমি রাজি থাকলে আমি আমার রিক্তর জন্য জোবাকে নিতে চাই। কথা দিচ্ছি ওকে একদম নিজের মেয়ে করে রাখবো, কোনো কিছুর অভাব রাখবো না। আমার ভাতিজির চরিত্র আর কাউকে আঙুল তুলতে দেব না। বাবা দৃষ্টি ছল ছল, চেহারায় বিস্ময়। আচমকা তিনি ফুপির দুহাত আঁকড়ে ধরলেন।
কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কেঁদেই ফেললেন। একটু পর ফুপাকেও দেখা গেল তার দিকে এগোতে। বাবার কাঁধে হাত রেখে বললেন, আপনি চাইলে আমরা কালই জবাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যেতে চাই ভাই। বাবা হ্যাঁ বলতে দুইবারও ভাবলেন না। ঘরের সবাই যেন এতে খুশি হলো, সবচেয়ে বেশি খুশি হলো আমার মা। কিন্তু ওদের খুশিতে বোম ফাটালাম আমি। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিলাম আমি রিক্তকে বিয়ে করব না, কিছুতেই না। ঘর কাঁপিয়ে ধমক দিল বাবা আমাকে। বাবার ধমকে ভয়ে জমে গেলাম আমি। ভীত স্বরে আবারও কিছু বলতে নিব, তার আগেই মা আমাকে টেনে ঘরে নিয়ে আসলেন। ঘরে এসে আমি চেঁচিয়ে মাকে বলতে লাগলাম আমি রিক্তকে বিয়ে করব না। এবার মা আমার গায়ে চড় বসালো। রাগে গজগজ করতে করতে বলল, নাগর নিয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় মনে ছিল না? শুকরিয়া আদায় কর, তোর ফুপি ফুপা তোকে রিক্তর বউ করতে রাজি হয়েছে। এমন ছেলে কই পাবি? গর্জে উঠে বললাম, লাগবে না আমার এমন ছেলে। কতটুকু চেনো তোমরা রিক্তকে? আমি রাগর নিয়ে পালিয়ে যাইনি, তোমাদের রিক্তই আমাকে 2 দিন আটকে রেখেছিল। এবারও মা আমার গায়ে চড় বসালেন। বাহানা পেয়েছিস? বিয়ে না করার বাহানা? রিক্ত যদি তোকে আটকিয়ে রাখে তাহলে এতদিন বলিসনি কেন? 2 দিন ধরে পাগলের মতো সে তোর বাপ চাচা ভাইদের সাথে তোকে খুঁজেছে, আর তুই বলছিস? এসব কিছু ওর নাটক ছিল, তোমাদের দেখানোর জন্য করেছিল। চুপ! বাক্য শেষ করার আগেই মা আমাকে থামিয়ে দিল। বিয়ে তোকে রিক্তকেই করতে হবে। ওই জসিমের থেকে 1000 গুণ ভালো রিক্ত। তোর বাপকে তুই চিনিস, রাজি না হলে হাত পা কেটে গাঙে ভাসিয়ে দেবে। আমরা কিছু করতে পারবো না। মা চলে গেল। রাগের জিদ্দে নিজের মাথার চুল ছিঁড়তে লাগলাম। ঘরের জিনিসপত্র যা ছিল ভেঙে এলোমেলো করে দিলাম। চিৎকার করে গলা ফাটিয়ে কাছি, এটা তুই ঠিক করিসনি রিক্ত, একদম ঠিক করিসনি। সোফায় নির্জীব হয়ে বসে আছি, পাশেই রিক্ত। কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। বাধ্য হয়েই শেষমেশ ওকেই বিয়েটা করতে হচ্ছে আমায়। কখনো কল্পনাও করিনি রিক্ত এমন একটা পরিস্থিতি তৈরি করে আমাকে বিয়ে করবে। ঘেন্নাই একবারও তাকালাম না ওর দিকে। খাবির নামে স্বাক্ষর করতে বললে চুপচাপ রোবটের মতো স্বাক্ষর করে দিলাম। বিদায়ের সময় মা, ভাবি, চাচিরা সবাই আমাকে ধরে কাঁদলেও আমি কাঁদলাম না, কারোর সাথে কোনো প্রকার কথাও বললাম না। দেখা গেল আমাকে নিয়ে যাওয়া হচ্ছে রিক্তদের গ্রামের বাড়িতে। সেখানে কিছুদিন থাকবে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমরা শহরে ফিরে আসবে। একটা প্রাইভেট কার ভাড়া করা হয়েছে। ফুপি ফুপা আগেই চলে গেছে গ্রামে নতুন বউ তোলার বন্দোবস্ত করতে। গাড়িতে যাচ্ছি আমি, রিক্ত আর জয়। জয় সামনে বসে ড্রাইভারের সাথে, আমি রিক্ত পেছনে আমার পাশে। কেউ কোনো কথা বলছি না। প্রায় 3 ঘন্টা জার্নির পর গাড়ি এসে থামলো গ্রামে। জয়কে দেখা গেল নামতে, পরপর ড্রাইভারও নামলো। কোথাও একটা গেল। জয় আসলো রিক্তর কাছে। রিক্ত ওয়ালেট বের করে তাকে কিছু টাকা দিতেই জয় সেটা নিয়ে চলে গেল। গাড়িতে এখন শুধু আমি আর রিক্ত। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। আমার বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই বিকালে, এখন প্রায় সন্ধ্যা রাত। জানি না আর কতক্ষণ লাগবে যেতে। আচমকা হাতে কারো স্পর্শ পেলাম। রিক্ত ধরেছে। আমি কোনো প্রতিক্রিয়া করলাম না, চুপচাপ সামনে তাকিয়ে রইলাম। সে আস্তে করে আমার হাতের আঙুলগুলো তার হাতের আঙুলের ভাঁজে ঢুকিয়ে নিল। সন্তর্পণে আমার হাতটা উঠিয়ে তার মুখের সামনে ধরে হাতের উল্টো পিঠে চুমু খেলো। আমি তাও কিছু বললাম না। দেখা গেল রিক্তই কথা বলতে। আর কতক্ষণ এভাবে রোবট হয়ে বসে থাকবি? আমি উত্তর দিইনি। সে হাত দৃষ্টিতে তাকালো। তুই রাজি থাকলে আমি এসব কিছু করতাম না। এবার আমি মুখ খুললাম। কি পেলি এসব করে? তোকে তাচ্ছিল্য হাসলাম। কলঙ্কিত করে? কলঙ্কিত করার ফল যদি তুই হোস তাহলে লাগুক না একটু কলঙ্ক। তোকে তো পেলাম। মেয়েদের সম্মানের কোনো মূল্য নেই তোর কাছে? মূল্য না থাকলে তুই এতক্ষণ বউ হয়ে আমার পাশে বসে থাকতি না। সেদিনই রেপ করে ছেড়ে দিতাম। ঝাড়া দিয়ে ওর থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। কোনো প্রকার কথা না বাড়িয়ে একদম গাড়ির দরজা ঘেঁষে বসলাম। ওর সাথে কথা বলতেও গা জ্বলে যাচ্ছে আমার। জয় আসলো, হাতে চকলেট, চিপস, আইসক্রিম আরও কী সব হাবিজাবি নিয়ে এসেছে। একটু সেসব এনে আমার কোলের উপর রাখলো। আমি সরিয়ে ফেললাম। সে বলল, তোর জন্য আনিয়েছি। আমার ডাক এসবের ওপরে ঝাড়িস না। আমি চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। চোখে এখনো পানি চিকচিক করছে। সে দীর্ঘশ্বাস ফেললো, আর কিছুই বললো না। রিক্তদের গ্রামের বাড়ি আসতেই গাড়ি থামাতে হলো। এই রাতের বেলাও নতুন বউ দেখার জন্য আশেপাশে মানব ভিড় জমেছে। আমি গাড়ি থেকে নামতেই উপস্থিত মানুষের উচ্ছ্বাস বেড়ে গেল। শাশুড়ি এরা নতুন বউ বলে চিল্লাচ্ছে। ফুপি এক প্রকার লাফিয়ে এসেছে আমাকে বরণ করতে। বাড়িতে পরা সাধারণ একটা কুর্তি পরেছিলাম আমি, না কোনো বিয়ের শাড়ি না প্রসাধনী। বাচ্চারা আমাকে এরকম পোশাকে দেখে রিক্তকে প্রশ্ন করলো, তো ভাইয়া আমার বউ সাজনি কেন? রিক্ত হেসে তাদের গাল টেনে দিয়ে বলল, আমার বউ এমনিই সুন্দর, তাকে সাজতে হয় না।